আলাইকুম, সবাইকে জব মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সাধারণ জ্ঞানের এক অসাধারণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি বরাবরের মতো। আমাদের যে থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে দ্বন্দ্ব, যে চলমান দ্বন্দ্ব রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ আমরা 7:30 পর্যন্ত ক্লাস নেব। এর মধ্যে যেই কয়টা কোশ্চেন আমরা সলভ করতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, বাংলাদেশের নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে আমরা জানি, এরপর হচ্ছে ইরান ইসরায়েল যে সংকট, সাথে যুক্তরাষ্ট্র আছে, এই সংকটগুলি আমরা আলোচনা করব। যারা এখনো যুক্ত হন নাই দ্রুত যুক্ত হন এবং একটু কাইন্ডলি শেয়ার করে দেন। আপনার নিজের টাইম লাইনেও থাকুক, পরীক্ষার আগ মুহূর্তে দেখে নেবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। একটু ঝটপট আমরা যুক্ত হই এবং যারা জয়েন করেছি ইতিমধ্যে একটু বলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আর ক্লিয়ারলি শোনা যায় কিনা। যারা যুক্ত আছেন একটু বলেন দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওকে, অলরেডি 40 জন। অনেকে ইফতার শেষ করতে পারে না হয়তো এখনো। আপনারা জানেন আমাদের দুইটা জিনিস চালু, ইফতারের পরে আমাদের লাইভ ক্লাস থাকে, আর হচ্ছে একদম ফজর হবে না কাজা, এই ধরনের একটা ক্লাস থাকে আমাদের। তো দুইটাই হচ্ছে এমন একটা টাইমে যে ইফতারের পরে আসলে মানুষ রিল্যাক্সেস হয়ে এরপর ক্লাসটা দেখে, আর ফজরের সময়ও সাহারির পরে দেখা গেল এই ক্লাসটা এনজয় করে। সোহাগ ভাই, সাউন্ড কি ঠিক আছে? ওকে, যারা যারা যুক্ত আছেন একটু বলেন। আশিকা শীতুল লিখছেন সাউন্ড কম। রেজওয়ান আলী লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ঝটপট কমেন্ট করেন তাহলে আমরা শুরু করি। একটু শেয়ার করে দেন এবং মেনশন করতে পারেন সবাইকে। 100 জনের বেশি অলরেডি হয়েছে। ওকে, নীল কাব্য লিখছেন ইউনিভার্সিটি অফ নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী আসলো কোত্থেকে এর মধ্যে? আচ্ছা, কে কোত্থেকে দেখছেন বলেন একটু। 200-300 স্টুডেন্ট হলে আমরা শুরু করব। কে কোত্থেকে দেখছেন একটু কমেন্ট পড়ি, অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে। আলিফা তালুকদার লিখছেন ওকে স্যার। নীল কাব্য, আচ্ছা। রেজওয়ান আলী, সাউন্ড ঠিক আছে। মৃত্তিকা মির্জা, যে আমাদের সবসময় আমাদের কমেন্ট করে আমাদের সাথে থাকে, মৃত্তিকা মির্জা। পিডি পাউল, আকলিমা আক্তার, এই যে অনেকে চলে আসে। শফিক তুহিন, আচ্ছা না, 7:30টার আগে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহমিনা সুলতানা, নীলকাব্য, দীপঙ্কর, আচ্ছা। রেজওয়ান আলী, অনেকে যুক্ত হয়েছেন অলরেডি 144। মৃত্তিকা মির্জা লিখছেন অনেকদিন পর গ্রিন স্যারের ক্লাস। ঠিক আছে, আমরা কি ওয়েট করবো আর একটু নাকি শুরু করবো? মহাদেব রয়, এই যে দিনাজপুর লজিক। শফিক তুহিন ভাই, আচ্ছা। মোশাররফ হোসেন ময়মনসিংহ থেকে। আসমাউল হোসনা নরসিংদী থেকে। নীলকাব্য, ওকে। আর কে থেকে বলেন? রেজন আলী, নারায়ণগঞ্জ। সিনতে ইসলাম, ডলি আজিজ, নুরুন্নাহার নরি, রোকেয়া নাসরিন, বন্যা। ওকে, অনেকেই চলে আসছেন, অনেকে এখনো পেঁয়াজু সোলা খাইতে খাইতে একটু টাইম লাগে, আসলে সাবান লাগে অনেক কষ্ট করে, এই জন্য অনেকেই এখনো আসতে পারেনি। ঠিক আছে, আমরা 200 হইলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। 200 একটু মেনশন করে দেন, একটু শেয়ার করে দেন কাইন্ডলি, আমরা শুরু করি। আবার তারাবি আছে একটু পরে, 7:30টার আগে আমাদেরকে শেষ করতে হবে। হেফিদাস লিখছেন স্যার সুনামগঞ্জ। মোহাম্মদ সোহেল, ওকে। একজন লিখছেন স্যার আপনার এইজ কত? আমার এইজ দিয়ে কি করবেন বলেন? ওকে, ঠিক আছে, শুরু করি। 195 তো আমরা শুরু করলাম। দেখেন, আমাদের শিরোনাম যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব। মোটামুটি এই দুইটি ইস্যুই আমাদের আলোচনায় থাকবে। একদম বেসিক যেটা আপনার জানা দরকারি, কারণ আপনি জানেন মধ্যপ্রাচ্যের যে সংকটগুলো যদি আপনি না জানেন, আন্তর্জাতিক বলতে আসলে এই জিনিসগুলোই সবচেয়ে বেশি, এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো জানতে হবে। এই মধ্যপ্রাচ্য সংকট, কাশ্মীর সংকট, এই যে জিনিসগুলো আছে এইগুলো আন্তর্জাতিকের একদম বেসিক। এইগুলো নিয়ে সবসময় মারামারি হয়, ঝামেলা হয়। তো একদম বেসিকটা যদি না জানা হয় তাহলে দেখবেন বর্তমান সংকটের কারণটা কি, এগুলোর ব্যাকগ্রাউন্ড কি, এগুলো কিন্তু বুঝবেন না। ওটাবার আমরা একদম সাম্প্রতিক যে জিনিসগুলো ঘটছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে প্রথম কোশ্চেন আপনারই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে আলোচিত যে জিনিসটা
সম্প্রতি দ্বিতীয়বারের মতো ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা করে কত তারিখে? এই যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধটা শুরু হয়েছিল কত তারিখে? দেখেন তো মনে আছে কিনা, এই যুদ্ধটা শুরু হয়েছিল কবে? দ্বিতীয়বারের মতো ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা করে কত তারিখে? তাহলে দ্বিতীয়বারের মতো। এর আগে আমরা জানি 2025 সালে একটা যুদ্ধ হয়েছিল, 2025-এর জুনেও আমরা দেখছি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালাইছিল। এখন এই দ্বিতীয়বারের মতো এটা আবার হইল। এই হামলাটা শুরু হয় কয় তারিখ? এই হামলাটা কয় তারিখ শুরু হয়? শখ ভাই কমেন্ট তো পড়া যাচ্ছে না, ওইখানে দেখেন তো কি উঠে আছে। শখ ভাই কমেন্টের ওখানে কি উঠে আছে? তাহলে এটা বলেন, এটা কয় তারিখ? দ্বিতীয়বারের মতো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা করে কয় তারিখ? আচ্ছা, আকলিম আক্তার লিখছেন ইরান রবি রিম আক্তার 1 মার্চ 2026। 1 মার্চই ছিল নাকি 28শে ফেব্রুয়ারি ছিল? এটা ছিল 28শে ফেব্রুয়ারি, একটু ভালো করে মনে রাখেন জিনিসগুলো। 28শে ফেব্রুয়ারি 2026 দ্বিতীয়বারের মতো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালায়। এর আগে আমরা দেখলাম যে 2025 সালের জুনেও হামলা ছিল। ওকে আসেন, খুব বেশি সময় আমরা নিব না। দেখেন, দ্বিতীয়বারের মতো ইসরায়েল ইরানে সামরিক অভিযানের জন্য কি নাম ঘোষণা করছে? এই নামগুলো নিয়ে একটু ঝামেলা, আগের নামগুলোর সাথে একটু কনফিউশন লাগে। যে গত বছরের জুনে যেই যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইরান যে হামলা চালায় সেই হামলার নাম কি ছিল? আবার এবার যে ইরান হামলা চালায় সেই হামলার নাম কি? ওই সময় ইসরায়েলের হামলার নাম কি ছিল? যুক্তরাষ্ট্রের হামলার নাম কি ছিল? এগুলো কিন্তু 47 বিসিএসেও আসছে। তো এই যে দেখেন, দ্বিতীয়বারের মতো ইরানের সামরিক অভিযানের জন্য কি নাম ঘোষণা করেছে বলেন তো, কোন নাম? ইসরায়েল যে হামলাটা চালাইছে সেই হামলাটার নাম কি? অপারেশন রাইজিং লায়ন, অপারেশন লায়ন্স রোয়ার, অপারেশন আয়রন শিল্ড, নাকি অপারেশন ডেজার্ট স্টর্ম? বলতে হবে এবার যে ইরানে হামলা চালাইছে সেটার নাম কি? অপারেশন রাইজিং লায়ন, নাকি অপারেশন লায়ন্স রোয়ার, নাকি অপারেশন আয়রন শিল্ড, নাকি অপারেশন ডেজার্ট স্টর্ম? আবু তালেব, এমএসট্রি রিমা খাতুন, আচ্ছা জোবাইরউদ্দিন তিন্নি, বলেন এইটা বলেন। 2 নাম্বার এভাবে লিখেন, 2-এ ধরেন ক বা 2-এ খ এরকম করে দেন, নয়তো বোঝা যাচ্ছে না। আগের কোশ্চেনের সাথে এটার সাথে মিলে যাচ্ছে আর কি। 2-এ কি হবে বলেন? 2-এ খ অপারেশন লায়ন্স রোয়ার। তাহলে দেখেন এই হামলাগুলোর নামটা একটু দেখেন। এই যে ইরানে যে ইসরায়েল যে হামলাটা চালাইছে সেটার নাম হচ্ছে অপারেশন লায়ন্স রোয়ার। তাহলে জবাবে ইরানের হামলার নাম কি? ইরানের হামলার নাম কিন্তু সেই ট্র্যাডিশনাল নামটাই, ইরানের না, ইরানের হামলার নাম যেটা ছিল ইরানের হামলার নাম, ইরান যে হামলাটা চালাইছে সেটার নাম ওই যে আগের যে নাম সেটাই। প্রথম যেটা করছিল সেটা অপারেশন ট্রু প্রমিস 1, এরপর যেটা ছিল ট্রু প্রমিস 2, এরপর জুনে যেটা ছিল ট্রু প্রমিস 3, আর এই যে এটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। কারণ ওই একই ক্যাটাগরির, মানে হচ্ছে একই শত্রু, একই ইসরায়েলি শত্রু, কমন শত্রু, ওই হামলাগুলোর নাম সেম। তাহলে ইরান যেই হামলা চালিয়েছে সেটার নাম কিন্তু অপারেশন ট্রু প্রমিস 4, অপারেশন ট্রু প্রমিস 4, অপারেশন ট্রু প্রমিস 4। তাহলে দেখেন, প্রথমটা ছিল 1, এরপর 2, এরপর 3, এরপর হচ্ছে 4। আর গত বছর ইসরায়েল যে হামলা চালাইছিল ইরানে গত বছর, অর্থাৎ জুনে যে হামলাটা আমরা দেখি 2025-এর জুনে যে হামলাটা ছিল সেটার নাম কিন্তু ছিল অপারেশন রাইজিং লায়ন, গত বছরেরটা। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের আলোচনার বিষয় না। এবার যে হামলাটা চালাইছে ইসরায়েল সেটার নাম হচ্ছে অপারেশন লায়ন্স রোয়ার। ওকে, এবার একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যে হামলাটা চালাইছে ইরানে, যুক্তরাষ্ট্র সেই হামলার নাম কি? যুক্তরাষ্ট্রের হামলার নাম কি? তাহলে এই 3টা দেশের হামলার নাম আপনি জানলেই হবে। আর এটা হচ্ছে ইরানের হামলার নাম ট্রু প্রমিস 4, এটা আলাদা করে জানার কিছু নাই, 1 2 3 4 সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে। আর ইসরায়েলের যে হামলা সেটা না অপারেশন লায়ন্স রোয়ার, এটা পারলেন। এবার বলেন যুক্তরাষ্ট্রের হামলাটার নাম কি? যুক্তরাষ্ট্র যে হামলাটা হয়েছে এটার নাম কি? শামিম জাহান লিখছেন ট্রু প্রমিস 4। যুক্তরাষ্ট্রের হামলাটার নাম বলেন, কারণ আমরা দেখছি 47 বিসিএস এরকম আসছে, এই যে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যে দ্বন্দ্বটা, এটা আমরা দেখছি বিসিএস গুলাই কিন্তু আসছে। রিজনাল ইলেকশন ইরানের হামলা অপারেশন ট্রু প্রমিস 4। হ্যাঁ, 2টা পারলাম, 3টা দেশ জড়িত, তো সরাসরি জড়িত 3টা দেশ। ইরানেরটা আমরা জানলাম এই ট্রু প্রমিস 4, ইসরায়েলেরটা আমরা জানলাম সেটা কি? লায়ন্স রোয়ার। যে কোনো অভিযানে, সামরিক অভিযানের শুরুতে অপারেশন বসে, আলাদা করে আপনি অপারেশন নাও বলতে পারেন। তাহলে এটা হচ্ছে ট্রু প্রমিস 4, এটা হচ্ছে লায়ন্স রোয়ার। ইসরায়েলেরটা জানলাম। এবার বলেন আমেরিকারটা কি? যুক্তরাষ্ট্রেরটা কি ছিল? যুক্তরাষ্ট্রেরটা কি ছিল বলেন তো? যুক্তরাষ্ট্রের বিশ্বের সাধনা লিখছেন হাসি মধু, মানে কি যুদ্ধের, মানে অপারেশনটার নাম হাসি মধু নাকি? সুজন লিখছেন ডেজার্ট, অপারেশন ডেজার্ট স্টর্ম। না, ডেজার্ট স্টর্ম কেন হবে?
রিজিওনাল ডেজার্ট অটোনমি, এটা অনেকেই জানেন না। দেখেন যুক্তরাষ্ট্রের হামলার যে নাম ছিল সেটার নাম কি ছিল? তাহলে আমরা বলছি সকল ধরনের সামরিক অভিযানের শুরুতে যেটা বসে, হামলার শুরুতে, সেটা অপারেশন। তাহলে আলাদা করে আর অপারেশন বলতে হবে না। ইরান তো বুঝছেন ট্রু প্রমিস 4, ইসরায়েল হচ্ছে লায়ন্স রোয়ার, আর যুক্তরাষ্ট্র হচ্ছে এপিক ফিউরি। এপিক ফিউরি মনে রাখেন, এপিক ফিউরি। যুক্তরাষ্ট্র কি? এপিক ফিউরি। যুক্তরাষ্ট্র হচ্ছে এপিক ফিউরি। ওকে, এপিক ফিউরি। তাহলে তিনটা নাম মনে রাখবেন, ইসরায়েলের লায়ন্স রোয়ার, যুক্তরাষ্ট্রের ট্রু প্রমিস 4 এবং ইরানের ট্রু প্রমিস 4 এবং যুক্তরাষ্ট্র হচ্ছে এপিক ফিউরি। ওকে, এবার পরে আসেন, পরের কোশ্চেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কত বছর ধরে ক্ষমতায় ছিলেন? এ ধরনের কোশ্চেন আসতে পারে, রেলিভেন্ট, প্রাসঙ্গিক, এগুলো চলে আসতে পারে। এই যে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, উনি কত বছর ক্ষমতায় ছিলেন? প্রায় 40 বছর, প্রায় 37 বছর, প্রায় 35 বছর, প্রায় 21 বছর। 40 বছর নাকি 37 বছর নাকি 35 বছর নাকি 21 বছর? বলেন কোনটা? সীমক্ত লিখছেন অনেকদিন পর স্যারের ক্লাস। আচ্ছা বলেন, এই আয়াতুল্লাহ খামেনি কত বছর ক্ষমতায় ছিলেন? 40 বছর নাকি 37 নাকি 35 নাকি 21? তিনি লিখছেন খ, তিনে খ, প্রায় 37 বছর। তাহলে এর উত্তর হচ্ছে প্রায় 37 বছর। উনি 1989 সাল থেকে, 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাহলে 1989 আর 2000 ওখানে থাকে 11 বছর, আর এদিকে 26 সাল চলে, তার মানে 26 আর 11 কত? 37 বছর। প্রায় 37 বছর ধরে উনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন উনি নিহত হয় কবে? উনি নিহত হয় যে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি। কয় ফেব্রুয়ারি? 28 ফেব্রুয়ারি। যদিও ওই দিন জানা যায় না, পরে জানা গেছে 28 ফেব্রুয়ারি উনি যুক্তরাষ্ট্রের হামলায় যে নিহত হন, সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। ওকে, পরে কোশ্চেন আসিস। আমরা খুব বেশি সময় নিব না, কারণ এটা হচ্ছে আমাদের তো আসলে কোনো ক্লাস না, পেইড ব্যাচের ক্লাস না, জাস্ট আপনাদের কল্যাণের জন্য কর্তৃপক্ষের গিফট আর কি বলতে পারেন। যে কয়টা কোশ্চেন 7টা বা সর্বোচ্চ 7:30 পর্যন্ত আমরা কন্টিনিউ করব। সম্প্রতি হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ হয়েছে কোন দেশে? কোন দেশের সরকার হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করেছে? সৌদি আরব নাকি রাশিয়া নাকি গাম্বিয়া নাকি উত্তর কোরিয়া? এইখানে একটু কনফিউশন, অনেকে উত্তর কোরিয়া দেখা বলতে পারেন যে উত্তর কোরিয়া, বাট এটা সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে। উত্তর কোরিয়া তো পশ্চিমাদের কিছু চলেই না, ফেসবুক আগ থেকে বন্ধ। এখন বলেন, এই যে 4 নম্বর কোশ্চেন, হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ হয়েছে সম্প্রতি কোন দেশে? সম্প্রতি হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হয়েছে কোন দেশে? সৌদি আরবে নাকি রাশিয়ায় নাকি গাম্বিয়া নাকি উত্তর কোরিয়ায়? বলেন এটার উত্তর কি হবে? 4 নাম্বার, সম্প্রতি হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ হয়েছে কোন দেশে? সৌদি আরব নাকি রাশিয়া নাকি গাম্বিয়া নাকি উত্তর কোরিয়া? ওকে, রিজনাল ইলেকশন 28 ফেব্রুয়ারি। শিমু আক্তার, আপনার ক্লাস ভালো। জুবাইর উদ্দিন তন্নি, আচ্ছা মিস্টার রবি চাইরে কি ঘ লিখছেন? উত্তর কোরিয়ায় তো ভাই পশ্চিমাদের কোনো প্রোডাক্টই চলে না, পশ্চিমাদের কোনো কালচার, এই ফেসবুক কোনো কিছুই না, ওগুলো তো উত্তর কোরিয়া তো বাদ, ভাবতে পারেন। এটা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে। দেখেন এটা কোন দেশে? রাশিয়ায়। রাশিয়ায় প্রায় 10 কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করতো, এরা এখন আর কেউ ইউজ করতে পারবে না। রাশিয়া, এর আগে আমরা জানি রাশিয়ায় 2022 সাল থেকে ফেসবুক নিষিদ্ধ। ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এইগুলো যা আছে এগুলো কিন্তু রাশিয়া নিষিদ্ধ, ঠিক আছে? তাহলে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে কোনটা? সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি রাশিয়া হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। ওকে, পরের কোশ্চেনে যাই। হরমুজ প্রণালী কোন দুটি জলরাশিকে সংযুক্ত? সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা ধরতে পারি। 47 বিশেষ এরকম একটা কোশ্চেন আসছিল, বাংলাদেশ কোন জলসীমা মানে কোন দুইটা প্রণালীর মধ্যে অবস্থিত? এরকম একটা কোশ্চেন, মালাক্কা এবং হরমুজ প্রণালীর মধ্যে। তো এই যে কোশ্চেনটা দেখেন, হরমুজ প্রণালী, আমরা যখন প্রণালী পড়েছি তখন বলছি এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন এই দেখেন, এখন এই যে ইরান হরমুজ প্রণালীর উপর ডমিনেট করতেছে। যুক্তরাষ্ট্রের, আজকে একটু আগে খবর দেখলাম কি, যুক্তরাষ্ট্রের জাহাজগুলা ছাড়া অন্য জাহাজগুলো যাইতে পারবে, তবে নিজেদের সেফটি নিজেদেরকে মেনটেন করতে হবে। এবং ইরান হরমুজ প্রণালীতে শুধুমাত্র লক্ষ্যবস্তু বানাবে হচ্ছে যুক্তরাষ্ট্রের জাহাজগুলাকে। অন্য দেশের জাহাজ যাইতে পারবে, শুধু যাইতে পারবে না যুক্তরাষ্ট্রের জাহাজ এবং যুক্তরাষ্ট্রের মিত্র যারা আছে, অর্থাৎ এই হামলার সাথে যারা জড়িত আছে কিংবা হচ্ছে এদেরকে সাপোর্ট দিচ্ছে, এই জাহাজগুলা ইরান যাইতে দিবে না, লক্ষ্যবস্তু করবে। বাকি দেশের জাহাজ যাইতে পারবে। তো এই একটা ব্যাপার আসলে আশা জায়গা নিয়ে, যে আসলে তেলের যে সংকটগুলো আমরা দেখতেছি, এমনও শুনলাম যে ঢাকা থেকে বাদ চলবে না। তো এই যে ব্যাপারগুলো আছে, এগুলো আসলে মনে হয় কিছুটা সংকট কমবে আর কি, যেহেতু সব দেশের জাহাজ যাইতে পারবে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই জাহাজগুলো ছাড়া। তো দেখেন এই যে হরমুজ প্রণালী,
এই হরমুজ প্রণালী কোন দ্বিতীয় জলরাশিকে সংযুক্ত করেছে, পাশাপাশি পৃথক করেছে, দুইটা জিনিসই জানতে হবে, কারণ এইটা সবচেয়ে আলোচিত একটা জিনিস। বলেন 5 নম্বরে কি হবে? ঝিনুকমালা ঝিনুক লিখছেন 5 গ, আজিজুর রহমান লিখছেন 5 গ, ওকে। মিরানা পারবেন লিখছিস পাওয়া তরমুজ খাই না স্যার, আচ্ছা। আসমা তাবাসসুম মুক্তা আকার, মুক্তা আক্তার, তাসলিমা তাসি, ওকে। এটা তাহলে এটা অনেকেই পারছেন। প্রণালী আমরা যখন ক্লাসে পড়াইছি তখন আমরা এভাবে পড়াইছি, দেখেন এই হরমুজ প্রণালী এইটা কারে কারে যুক্ত করছে আর কারে কারে পৃথক করছে, এটা যদি আমরা এই টেকনিক দিয়ে মনে রাখি যে ইস ইস পাওয়া তরমুজ খাই না, ইস পাওয়া তরমুজ খাই না, এই প্রণালী মনে রাখাই লাগবে। ইস পাওয়া তরমুজ খাই না, তাহলে ইস পাওয়া তরমুজ খাই না, আমরা বলছিলাম ইতে হচ্ছে ইরান, ইরান এবং সাথে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। মূলত ইরানের সাথে এই দিকে যে আরব দেশগুলো আছে এইগুলোরই পৃথক করছে। আমরা স্পেসিফিক সংযুক্ত আরব আমিরাত এখানে দেখাই, সংযুক্ত আরব আমিরাত, তাহলে ইরান সংযুক্ত আরব আমিরাত এই দুইটারে পৃথক করছে। আমরা জানি প্রণালী হচ্ছে একটা সরু প্রাকৃতিক সৃষ্ট সরু জলধারা, যেটা দুইটা স্থলভাগকে পৃথক করে আর জলভাগকে যুক্ত করে। এখানে দেশ দুইটা তো স্থলভাগ, তার মানে এই দুইটারে পৃথক করছে, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এই দুইটারে পৃথক করছে। কোন প্রণালী? তরমুজ, তরমুজ মানে হচ্ছে হরমুজ প্রণালী, তরমুজ মানে হরমুজ প্রণালী। তাহলে হরমুজ প্রণালী কারে কারে পৃথক করছে? ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত, আর যুক্ত করছে কারে? পাতে হচ্ছে পারস্য উপসাগর, পারস্য উপসাগর, পারস্য উপসাগর, এটার সাথে যুক্ত করছে ওতে ওমান উপসাগর, এই যে ওমান উপসাগর, ঠিক আছে, ওমান উপসাগর, এই দুইটার কি করছে? যুক্ত করছে, এই দুইটার যুক্ত করছে। তাহলে এই প্রণালীর বিশেষত্বটা কি? বিশ্বের সবচেয়ে বেশি তেল সরবরাহ করা হয় এই প্রণালীর মধ্য দিয়ে, এই প্রণালীর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি তেল সরবরাহ করা হয়। আমরা যদি একটা নোট লিখি যে এইটা সবচেয়ে বড় বিশেষত্ব কি, বিশ্বের সবচেয়ে বেশি তেল সরবরাহ করা হয় এই প্রণালীর মধ্য দিয়ে, আর এই প্রণালীর ম্যাক্সিমাম নিয়ন্ত্রণ ইরানের কাছে। বিশ্বের সবচেয়ে বেশি, বিশ্বের সবচেয়ে বেশি, বিশ্বের সবচেয়ে বেশি তেল সরবরাহ করা হয়, তেল সরবরাহ করা হয় এই প্রণালীর মধ্যে, তেল সরবরাহ করা হয় এই প্রণালীর মধ্য দিয়ে, ঠিক আছে। বিশ্বের সবচেয়ে বেশি তেল সরবরাহ করা হয় এই প্রণালীর মধ্য দিয়ে, এই প্রণালীর মধ্য দিয়ে। বিশ্বের সবচেয়ে বেশি তেল সরবরাহ করা হয় এই প্রণালীর মধ্য দিয়ে। তাহলে সেটা কোন প্রণালী? সেটা হচ্ছে হরমুজ প্রণালী, ঠিক আছে। যার মধ্যে কার কার মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব আছে? এটা নিয়ে দ্বন্দ্ব আছে হচ্ছে ইরান, মানে দ্বন্দ্ব বলতে কি, এটা কারে কারে পৃথক করছে? ইরান এবং সংযুক্ত আরব। দেখেন এই পারস্য উপসাগরে একটা দ্বীপ আছে আবু মুসা দ্বীপ, আবু মুসা দ্বীপ। আমরা যদি এখানে একটু লিখি, এই যে বিরোধপূর্ণ আমরা দেখলাম, এবার ইরান কিন্তু সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালাইছে, আক্রমণ চালাইছে। তো সেক্ষেত্রে একটা নোট যদি আমরা লিখি, এই যে বিতর্কিত আবু মুসা দ্বীপটা আছে, বিতর্কিত আবু মুসা দ্বীপ, কারণ এই হরমুজ প্রণালী রিলেটেড কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। বিতর্কিত আবু মুসা দ্বীপ, বিতর্কিত আবু মুসা দ্বীপটি, বিতর্কিত আবু মুসা দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত, পারস্য উপসাগরে, পারস্য উপসাগরে অবস্থিত। এটি নিয়ে কার কার মধ্যে বিরোধ? এটি নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ, এটি নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিরোধ। সংযুক্ত ওই যে ওই দুইটা দেশ হরমুজ প্রণালী যারা যারা পৃথক করছে, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ, ঠিক আছে। এইটুকু মনে রাখেন আলাদা করে, কারণ ব্যাপারটা এরকম যেই জিনিসটা আলোচিত থাকে একদম হুবহু ওই জিনিসটা যায়, ব্যাপারটা কিন্তু সেরকম না, কারণ অনেক সময় রিলেট করে অন্য কিছু দিয়া দেয়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো জানা উচিত। দেখেন তাহলে আমরা আবার আসি, তাহলে হরমুজ প্রণালী পৃথক করছে কারে কারে? পৃথক করছে হচ্ছে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত, আর এই ইরান সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আর একটা বিতর্কিত দ্বীপ আছে, সেটা হচ্ছে আবু মুসা দ্বীপ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পারস্য উপসাগরে অবস্থিত। ওকে, তাহলে পরের কোশ্চেনটা দেখি। তাহলে এটার উত্তর কি হবে? পারস্য উপসাগর আর হচ্ছে ওমান, ওমান সাগর। ওকে, পরের কোশ্চেন। বিশ্বের সর্ববৃহৎ রণতরী, বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ কোনটা? বিশ্বের সবচেয়ে বড় রণতরী, দেখেন এইটা, এই কোশ্চেনটা যদি আসে তাহলে অনেকেই একটু কনফিউশনে পড়বেন যে আসলে এই রণতরী, একটা আলোচিত রণতরী আছে এখানে, একটা আলোচিত, বর্তমানে আমরা একটা আলোচিত রণতরী দেখি যে ইরান সেই রণতরীতে আক্রমণ চালাইছে। ইরান বলছে তারা আক্রমণ চালাইছে, তবে আমেরিকা এটা অস্বীকার করছে যে ইরান তাদের রণতরীতে আক্রমণ চালাইতে পারে নাই, যদিও ইরান দাবি করছে তাদের রণতরীতে আক্রমণ চালাইছে।
তো সেই যে রণতরী সেটা হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটা পারস্য উপসাগর, ওমান সাগর, আরব সাগর, এইগুলার এই সাগরগুলোর কাছাকাছি ঘুরতেছে আর কি, আশেপাশেই আছে। তবে সেটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় রণতরী না। আমার কোশ্চেন হচ্ছে এইটা, বিশ্বের সর্ববৃহৎ রণতরীর নাম কি? বিশ্বের সর্ববৃহৎ রণতরী এখন যেটা আলোচিত সেটা তো আমরা দেখি ইউএসএস আব্রাহাম লিঙ্কন, বাট এই যে বিশ্বের সবচেয়ে বড় রণতরী কোনটা? আচ্ছা, অনেকেই লিখছেন শেহজাদি ইসলাম, আলপনা জামান অনন্যা, ওকে, জান্নাতুল ফেরদৌস, শামীমা আক্তার, শেহজাদি ইসলাম, লিজা আক্তার, আব্রাহাম লিঙ্কন। দেখেন তাহলে বিশ্বের সর্ববৃহৎ রণতরী হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী, বা রণতরী মানে কি? যুদ্ধ জাহাজ। বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ, বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ যেটা, সেটা হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আর বর্তমানে যে আলোচিত যুদ্ধ জাহাজটা আমরা দেখি ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটা ইরানকে আক্রমণের জন্য কিংবা হচ্ছে ইরানের যে হামলার কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানকে দমন করার জন্য আমরা দেখি এই জাহাজটা পাঠানো হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আর ইউএসএস জেরাল্ড ফোর্ডটাও পাঠানো হয়েছে। ইউএসএস জেরাল্ড ফোর্ড আরো একটা কারণে কিছুদিন আগে আলোচিত হয়েছিল, সেটা হচ্ছে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোরে যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প তুলে নিল, তখন কিন্তু এই জাহাজটা ক্যারিবিয়ান সাগরে পাঠানো হয়েছিল। ওই ক্যারিবিয়ান সাগর থেকে এটারে এখন আবার এই পারস্য উপসাগর, ওমান সাগর এদিকে পাঠানো হয়েছে ইরানের এই হামলার কারণে। পরের খেয়াল করেন তাইলে বিশ্বের সবচেয়ে বড় যে যুদ্ধ জাহাজ সেটার নাম হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পরের কোশ্চেন আমরা আসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার কত শতাংশ? এই কোশ্চেন খুবই প্রাসঙ্গিক। বলেন, এত বছর পর একটা নির্বাচন হইল, মানে সুষ্ঠু নির্বাচন বা যাই হোক, এই নির্বাচনে আসলে ভোটের হার কত পার্সেন্ট? দেখে এইটা বলেন, এই নির্বাচনে ভোটের হার কত পার্সেন্ট? এটা তো পারার কথা। এই নির্বাচনে ভোটের হার কয় পার্সেন্ট বলেন? 6 লিখছেন, শামীম জাহান লিখছেন 6 গ। 7 বলেন, 7। রুকসানা মাহমুদ রুকসি, এরপর জান্নাতুল ফেরদৌস, ওকে, মৃত্তিকা মির্জা, শামীমা আক্তার। বলেন, বিশ্বাস সাধনা, কে আর সুজন, এইটা বলেন। ইমরান হোসেন ইমরান, জি কে খালিদ স্যার, আহারে স্যার, সাধারণ জ্ঞানের বস টিচার শ্রদ্ধেয় সবুজ স্যার, আমাদের বস টিচার জি কে খালিদ স্যার কমেন্ট করতেছে। স্যার ওয়েলকাম, আপনি আছেন, চলে আসেন। শেহজাদি ইসলাম, আচ্ছা, এমডি আব্দুল্লাহ, এমএসটি ববি, 69.44। কি বলেন 69.44? তো অপশনই নাই। একটু বলেন, এটা বলেন। কে আর সুজন লিখছেন 56.44। বলেন, একটু ভালো করে বলেন, এটা তো পারা উচিত, এইটা পারা উচিত। একটু বলেন এটা কত পার্সেন্ট হবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয় পার্সেন্ট ভোট পড়ছে একটু বলেন। আচ্ছা, অনেকেই পারতেছেন, আপনারা এটা ভুলে গেছেন মনে হয়। খেয়াল করেন, এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে 59.44%। তাহলে 59.44%। জাতীয় সংসদের নির্বাচনে প্রদত্ত ভোটের হার 59.44%। এর সাথে প্রাসঙ্গিক আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে গণভোটে ভোট পড়ছে কত পার্সেন্ট? গণভোটে ভোট পড়ছে কত পার্সেন্ট? গণভোটে ভোট পড়েছে বলেন তো, এটা অপশন ছাড়া বলেন তো দেখি পারেন কিনা। গণভোটে ভোট পড়েছে কত পার্সেন্ট? গণভোটে ভোট পড়ছে কয় পার্সেন্ট? এমনিতে সাধারণ যে নির্বাচন সেখানে 59.44%, আর গণভোটে কত? আচ্ছা, গণভোটে হচ্ছে 60.26%। মনে রাখেন, গণভোটে কিন্তু একটু বেশি পড়ছে, 60.26%। গণভোটে মোট ভোট পড়ছে কত? 60.26%। আর সাধারণ যে নির্বাচনটা সেটা হচ্ছে 59.44%। দুইটা জিনিস একটু ভালো করে পড়েন। গণভোটে কত? 60.26, আর সাধারণ যে নির্বাচন সেটা হচ্ছে 59.44%। ওকে, পরের কোশ্চেন। মালয়েশিয়ার বর্তমান মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট? এইগুলো জানতে হবে। এইগুলো দেখবেন হুটহাট করে যে কোনো পরীক্ষা চলে আসছে, অন্তত আগামী 6 মাস এই জিনিসগুলো ইম্পর্টেন্ট থাকবে। বলেন, বাংলাদেশের যে বর্তমান মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় মোট কত সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা হয়েছে? আমরা শুনছিলাম প্রথমে খুব ছোট একটা মন্ত্রিসভা হবে, তো এই ছোট মন্ত্রিসভা আসলে অনেক বড় হয়ে গেছে শেষ পর্যন্ত। এখন বলেন, বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভা অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের যে গঠিত মন্ত্রিসভা, এখানে মন্ত্রিসভার মোট সদস্য কয়জন? 24 নাকি 25 নাকি 49 নাকি 50? 24, 25, 49 নাকি 50? বলেন, বর্তমানে মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট? 24, 25, 49, 50? বলতে হবে 8 নম্বর প্রশ্নের উত্তর। বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভা কত সদস্য? এস সুমন লিখছেন 49 সদস্য,
শেফায়েত হাসনা লিখছেন 25, একজনে লিখছেন 49, একজনে 25। এত পার্থক্য কেমনে হয়? 48, 47 এরকম হইতে পারে। ওকে, এরপর অল্পনা যেমন অন্য লিখছে 80। আচ্ছা, রৌনক জাহান ফাতেমি, জীবন নাহার, শেহজাদ ইসলাম, আরে কি হবে 49। দীপক দাস লিখছেন 50। মিম মাসাদ, এই যে মিম চান্স পাইছি কই, কোন নার্সিং এ দেখলাম মিম চান্স পাইছো তুমি? আচ্ছা, মোহাম্মদ রাসেল, নদী আক্তার, শিমু আক্তার, মাহিয়া মাহি। ওকে, দেখেন উত্তর বইলা দিয়ে, যেহেতু আমাদের সময় আসলে নাই। বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভা মোট সদস্য, আপনার কি প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিবেন, যে প্রধানমন্ত্রী মন্ত্রী না, প্রধানমন্ত্রী কি বাদ দিয়ে দিবেন? একজনে লিখছেন 25। ওকে, খেয়াল করেন, বাংলাদেশের বর্তমান যে মন্ত্রিসভা সেটা 50 সদস্য বিশিষ্ট। এর মধ্যে কি আছে? প্রধানমন্ত্রী নিজে, তাহলে প্রধানমন্ত্রী তো একজন। এরপর আছে একদম পূর্ণ মন্ত্রী, যেটা আমরা মিনিস্টার বলি ইংলিশে, একদম মন্ত্রী। আর হচ্ছে প্রতিমন্ত্রী, আর কি প্রতিমন্ত্রী। এই তিনটা ক্যাটাগরির মন্ত্রী আমরা দেখি। তাহলে প্রধানমন্ত্রী আপনি জানেন এটা পিএম বা প্রাইম মিনিস্টার, মন্ত্রী হচ্ছে মিনিস্টার, আর প্রতিমন্ত্রীর ইংরেজি নাম কি? স্টেট মিনিস্টার, এসএম, স্টেট মিনিস্টার। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী তো একজন, তারেক রহমান। মন্ত্রী আছে 25 জন, ঠিক আছে, 25 জন। আর প্রতিমন্ত্রী আছে 24। দেখেন 24 আর 25, 49 আর 1, 50। তাহলে বর্তমানে বাংলাদেশের যে মন্ত্রিসভা সেটা কত সদস্য বিশিষ্ট? 50 সদস্য, একদম রাউন্ড ফিগার। ঠিক আছে, 49 হইলে আবার একটু ঝামেলা হয়ে যেত, এখন রাউন্ড ফিগার হচ্ছে 50। তাহলে বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট? 50 সদস্য। ওকে, তাহলে একটু ভালো করে মনে রাখেন, পরে কোশ্চেন আসি। আবার এভাবে কোশ্চেন যদিও আসে না, তারপরও কত কর্তৃপক্ষ কত ঢঙের ক্লাস, কত ঢঙের কি বলে প্রশ্ন করতে পারে। সেই ক্ষেত্রে মনে রাখেন, মন্ত্রী 25, প্রতিমন্ত্রী 24, আর প্রাইম মিনিস্টার তো প্রাইম মিনিস্টার। আর ইংরেজি নামগুলোও জানেন, পিএম প্রাইম মিনিস্টার, মন্ত্রী হচ্ছে মিনিস্টার, প্রতিমন্ত্রী কি? স্টেট মিনিস্টার। আর একটা থাকে মাঝে মাঝে উপমন্ত্রী, ঠিক আছে, ডেপুটি মিনিস্টার, উপমন্ত্রী, ডেপুটি, এইগুলোর নাম কিন্তু ইংরেজি নাম প্রায় ভাইবে জিজ্ঞেস করে, ডেপুটি মিনিস্টার। উপমন্ত্রী যিনি, ওনার কি বলা হয়? ডেপুটি মিনিস্টার। ঠিক আছে, আর প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার, আর মন্ত্রী তো মিনিস্টার, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার। ওকে, জালিস্কো নিউ জেনারেশন কার্টেল, একটু ডিফিকাল্ট, তাও হয়তো অনেকে জানতে পারেন। জালিস্কো নিউ জেনারেশন কার্টেল, সিজেএনজি, কোন দেশের অপরাধী সংগঠন? জালিস্কো নিউ জেনারেশন কার্টেল কোন দেশের অপরাধী সংগঠন? এটা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো, একটু অ্যান্সারটাই বইলে দিই। এটা একটু আলোচনায় ছিল কিছুদিন আগে। ঠিক আছে, এটা হচ্ছে, আর হচ্ছে আমরা বলি না নার্কো টেরোরিজম, ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরারে যেই অভিযোগে আসলে গ্রেপ্তার করা হয়েছিল, নার্কো টেরোরিজম, অর্থাৎ মাদক চোরাচালান, এটার সাথে জড়িত যেই সন্ত্রাসবাদ, এটাকে বলা হয় নার্কো টেরোরিজম। তো এই দেখেন, এই যে একটা সংগঠন, এটা হচ্ছে একটা চোরাচালানকারী, মাদক পাচারকারী এবং মাফিয়া ভিত্তির একটা সংগঠন। এই সংগঠন হচ্ছে মেক্সিকোর একটা সংগঠন। সম্প্রতি এটা আলোচনা আসছিল, মেক্সিকোর এই সংগঠনটা। এই সংগঠনের যেই গুরু, যিনি প্রধান, ওনার নাম হচ্ছে এল মেনচো। ওনার যে নাম, সেই নাম হচ্ছে এল মেনচো, এই নামে উনি পরিচিত। সম্প্রতি মেক্সিকোতে একটা সামরিক অভিযানে এল মেনচো নিহত হন। এল মেনচো নিহত হওয়ার পর কি হয়? ওনার যে অনুসারীরা আছে, ওনারা রাস্তাঘাট ব্লক করে একদম ব্যবসা বাণিজ্য যা আছে জ্বালাই দেয় কিছু কিছু শহরে। তো এটা নিয়ে খুব একটা আতঙ্ক, একটা ফিয়ার সৃষ্টি হয় মেক্সিকোতে। তো এটা খুব আলোচনায় ছিল যে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল একটা আসলে কি কোম্পানি? এটা হচ্ছে একটা অপরাধী সংগঠন, এবং বিশেষ করে একটা মাদক পাচারকারী এবং মাফিয়া ভিত্তির যে সংগঠন সেটা। সম্প্রতি এটার যে প্রধান, যিনি এল মেনচো নামে পরিচিত, উনি নিহত হওয়ার কারণে এই মেক্সিকো জুড়ে ওনারা সন্ত্রাসী কর্মকাণ্ড, ওনার অনুসারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়াইয়া দেয়। এই জন্য এটা আলোচনায় ছিল, জালিস্কো নিউ জেনারেশন কার্টেল। এটা একটু পড়তে হবে, এজন্য যে ওই যে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছিল, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে নার্কো টেরোরিজমের অপারে, ওই একই ক্যাটাগরি। ওকে, তাহলে এটা শেষ। পরে কোশ্চেন আমরা আসি। তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী বলেন? তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী এইটা বলেন। খুবই ইজি কোশ্চেন। তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? 10ম নাকি 11 নাকি 12 নাকি 13? জীবন নাহার, মাহিয়া মাহি, সানজিদা ঐশী লিখছেন, ঐশু পারসি স্যার। ওকে, এরপর জানাতুল ফেরদৌসি, তাসনিয়া তাসিন, বৃষ্টি মিস্ত্রি। ওকে, খাদিজা আক্তার নাদিয়া। বলেন, এইটা বলেন, তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
দশম নাকি 11তম নাকি 12 নাকি 13? দশম নাকি 11তম নাকি 12তম নাকি 13তম? তাহলে তারেক রহমান বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। এটা নিয়ে আর কথা না বলি, তারেক রহমান হচ্ছে বাংলাদেশের কতম প্রধানমন্ত্রী? 11তম প্রধানমন্ত্রী। ওকে, পরের কোশ্চেন। সিফা গেট কেলেঙ্কারি, সিফা গেট কেলেঙ্কারি কোন দেশের সাথে জড়িত? সিফা গেট কেলেঙ্কারি কোন দেশের সাথে জড়িত? সিফা গেট কেলেঙ্কারি, সিফা হচ্ছে চীনের একটা খাবারের নাম। এই সিফা গেট কেলেঙ্কারি দেখেন, সম্প্রতি পেরুর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, উনি গোপনে গোপনে চীনের এক ব্যবসায়ীর সাথে আতাত করছে কোন এক বিষয়ে, ওনারা চুক্তি করছে। এটা হচ্ছে কি ছিল না, মানে এটা ছিল কি ওনাদের নিজেদের ব্যক্তিগত, কোনো রাষ্ট্রীয় কোনো পলিসির মধ্যে ছিল না। তো রাষ্ট্রের কোনো পলিসির বাইরে গিয়া এই যে পেরুর যেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, উনি এই চীনের এই ব্যবসায়ীর সাথে আতাত করছে, মানে কিছু একটা করছে, চুক্তি করছে। এরপরে এটা জানাজানি হয়েছে, জানাজানি হওয়ার পর অভিশংসনের মাধ্যমে তাকে কি করা হয়েছে, তাকে হচ্ছে ক্ষমতা থেকে নামানো হয়েছে। তাহলে সিফা গেট কেলেঙ্কারি কোন দেশের সাথে সম্পর্কিত? পেরুর সাথে সম্পর্কিত। মনে রাখেন এই ধরনের কেলেঙ্কারি কিন্তু প্রায় পরীক্ষা আসে। এর আগে আমরা দেখি কিছু কেলেঙ্কারি এর আগে ছিল, ওই যে আপনার ইন্ডিয়ায় ছিল বোফোর্স কেলেঙ্কারি, বোফোর্স, এই ধরনের কেলেঙ্কারি কিন্তু আমরা পড়ি আন্তর্জাতিক। বোফোর্স কেলেঙ্কারি, এই বোফোর্স কেলেঙ্কারির সাথে কে জড়িত ছিল? বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত ছিল কিন্তু ভারতের রাজীব গান্ধী, ভারতের রাজীব গান্ধী, ঠিক আছে না? এরকম কেলেঙ্কারি আছে কি? এরকম কেলেঙ্কারি আছে আপনার যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারি, এগুলো কিন্তু সব পরীক্ষা আসছে। ওয়াটারগেট কেলেঙ্কারি, ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত কে ছিল? ওয়াটারগেট কেলেঙ্কারি, এটা যুক্তরাষ্ট্রের সাথে জড়িত, যুক্তরাষ্ট্রের রিচার্ড নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জড়িত ছিল? রিচার্ড নিক্সন, রিচার্ড নিক্সন। তাহলে এরকম কেলেঙ্কারি কিন্তু প্রায় বের হয়, রিচার্ড নিক্সন, ঠিক আছে? তাহলে ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত রিচার্ড নিক্সন, বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত রাজীব গান্ধী, আর এই সিফা গেট কেলেঙ্কারির সাথে জড়িত এই যে পেরুর যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিল উনি। পরের কোশ্চেন, বাংলাদেশ কবে এলডিসি থেকে উত্তরণ করবে? বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কবে? এটা অনেকবার পরীক্ষা অলরেডি আসছে, কয়েকবার পরীক্ষা অলরেডি আসছে, কিন্তু এবছর যেহেতু বাংলাদেশের বের হওয়ার কথা, একটু তারিখটা জানতে হবে। এটা কয় তারিখ বলেন তো? এটা সবই 2026 সাল আছে, এখন বলতে হবে এটা কয় তারিখ, কারণ এর আগে আমরা সারা জীবন 2026 পড়ে আসছি, সেই আগ থেকে যে বাংলাদেশ বের হবে, এলডিসি থেকে বের হবে। বাংলাদেশ এলডিসি তে অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? বাংলাদেশ এলডিসি তে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু 1975 সালে। বাংলাদেশ এলডিসি তে অন্তর্ভুক্ত হয়, এলডিসি তে অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? এলডিসি তে অন্তর্ভুক্ত হয়েছিল 1975 সালে, 1975 সাল। আর বের হবে কবে? এই যে বের হবে 2026 সালে। বলতে হবে এটা কয় তারিখ, 26 সালের কয় তারিখ, 26 সালের কয় তারিখ? শাহাদাত রাকিব বলছেন এদের কি কেউ নারী কেলেঙ্কারিতে নাই? নারী কেলেঙ্কারি এটা পশ্চিমারা তো নারী কেলেঙ্কারির সাথে আছে, ওটা কোনো কেলেঙ্কারি না, ওদের নারী এমন হয়ে গেছে, ওটা কোনো কেলেঙ্কারি না। আচ্ছা, তাহলে এস শিমুল লিখছেন 24 নভেম্বর, সাবরিনা মমতাজ সুদা লিখছেন 24 নভেম্বর, মিম মাসাদ 26 ডিসেম্বর, আচ্ছা খায়রুল ইসলাম 12 কস, শাহিন 24 ডিসেম্বর 2026। দেখেন ডিসেম্বর নাকি নভেম্বর একটু খেয়াল রাখেন, জিনিসটা হচ্ছে নভেম্বর। কয় নভেম্বর? 24 নভেম্বর 2026। এখন এইটা কিন্তু বের হওয়ার ডেডলাইন 24 নভেম্বর 2026, কিন্তু ব্যাপারটা হইছে বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন সরকার গঠন হওয়ার পর পরের দিনই কিন্তু আপনার এই রিকোয়েস্ট করছে, যারা হচ্ছে এই এলডিসির সাথে জড়িত যে সংস্থা আছে এদের কাছে রিকোয়েস্ট করছে, মানে আবেদন করছে কি, যে আমাদেরকে আরো 3টা বছর সময় দিতে হবে, মানে 26 সাল তো, 27, 28, 29 বছর, আরো 3 বছর সময় দিতে। সেক্ষেত্রে যদি এই রিকোয়েস্ট, যদি এই আবেদন যদি গ্রহণ হয়, যে আমাদের অনেক সমস্যা ছিল এটা ওটা, মানে বিভিন্ন কারণ, ধর বিশ্বের পরিপ্রেক্ষিত যে ব্যবস্থাগুলো, এইগুলো জানানোর পর বলছে আমাদেরকে আর সময় দেয়া লাগবে, আবেদন করছে। যাই হোক, যদি সেই আবেদন গ্রহীত হয় তাহলে হচ্ছে বাংলাদেশ কিন্তু এলডিসি থেকে বের হবে 2029 সালের 24 নভেম্বর। এই সেম শুধুমাত্র 3 বছর বাড়বে যদি এটি গৃহীত হয়, ঠিক আছে? এখন পর্যন্ত বাংলাদেশের যে এলডিসি থেকে বের হওয়ার যে সময়সীমা সেটা হচ্ছে 2026 সালের 24 নভেম্বর। আর বাংলাদেশ এলডিসি তে জয়েন করছিল, অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? বাংলাদেশ এলডিসি তে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু 1975 সালে। ওকে, পরের কোশ্চেন আসি। এরিয়া 51 কোন দেশের গোপন সামরিক ঘাঁটি? এর কিন্তু সম্প্রতি আলোচনায় আসছে। এরিয়া 51, এরিয়া 51, এরিয়া 51 কোন দেশের গোপন সামরিক ঘাঁটি? বলতে হবে এরিয়া 51 বা এরিয়া 51 কোন দেশের গোপন সামরিক ঘাঁটি? যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া নাকি চীন নাকি ইরান? যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া নাকি চীন নাকি ইরান?
বলতে হবে এরিয়া 51 বা এরিয়া 51। এরিয়া 51 কোন দেশের গোপন সামরিক ঘাঁটি? আপনি দেখেন যেই ঘাঁটিগুলায় ইরান আক্রমণ করছে, যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি, যেমন মধ্যপ্রাচ্যের কাতারেস আল উদেইদ, এই যে ঘাঁটিগুলো এগুলো পরিচিত, কিন্তু এমন হইতে পারে বিসিএস বা অন্যান্য পরীক্ষায় এমন এমন কোশ্চেন দিয়ে দিল যেটা আসলে ওইটার সাথে রিলেট করে অন্য কোশ্চেন, ওই রিলেটেড অন্য কোশ্চেন। তো এরিয়া 51 কোন দেশের গোপন সামরিক ঘাঁটি? দেখি কারা পারেন। আচ্ছা, সুমন লিখছেন লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। হ্যাঁ, রাত্রি লিখছেন যুক্তরাষ্ট্র, নাফিয়া নাফি লিখছেন ঘ যুক্তরাষ্ট্র। তাহলে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এরিয়া 51, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা গোপন সামরিক ঘাঁটি। এই সামরিক ঘাঁটি অনেক আগে প্রতিষ্ঠিত হইলেও এটার ব্যাপারে অনেকেই জানতো না, সম্প্রতি এটা আলোচনায় আসছে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেভাদা অঞ্চল, দক্ষিণ নেভাদা যে একটা রাজ্য আছে নেভাদা, সেই নেভাদা রাজ্যের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণ অঞ্চলে এটা অবস্থিত। এটা গোপন, খুবই গোপন। এটার ব্যাপারে আসলে মানুষ আগে জানতো না। বারাক হুসাইন ওবামা ওনার আমলে প্রথমবার এটা আলোচনায় আসছিল, 2013 সালে এটা প্রথম আলোচনায় আসছিল, সম্প্রতি আবার আলোচনায় আসছে। তাহলে এরিয়া 51 কোন দেশের? এরিয়া 51 হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা গোপন সামরিক ঘাঁটি। কত সামরিক ঘাঁটি আছে এর মধ্যে, আবার গোপন সামরিক ঘাঁটিও বানাইছে। ওকে, আহমেদ সাব্বির ফাহিম লিখছেন যুক্তরাষ্ট্র। নুরুন্নাহার নরি, শামিমা আক্তার। ওকে, এরপর দেখেন বর্তমানে দেশের মাথা পিছু আয়। বর্তমানে দেশের মাথা পিছু আয় দেখেন, আপনার আমার মাথা পিছু আয় কত, মাথা পিছু কত টাকা পড়ছে দেখেন, কত টাকা আয় করেন। বর্তমানে দেশের মাথা পিছু আয় কত মার্কিন ডলার? এই যে সর্বশেষ বিবিএস এর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ যে রিপোর্ট 24-25 সালের যেই ভিত্তি বছর সেটা ধরে বিবিএস এর সর্বশেষ রিপোর্টে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বলেন তো কত? বাংলাদেশের মানুষের মাথা পিছু, বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় কত? 2720 মার্কিন ডলার, নাকি 2769 মার্কিন ডলার, নাকি 2869 মার্কিন ডলার, নাকি 2800 মার্কিন ডলার? মানে বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? দেশের মাথা পিছু আয় কত মার্কিন ডলার? শাহাদাত রাফিক লিখছেন শাহিন রানা, জান্নাতুল ফেরদৌস, নীরব মন, রাত্রি শেষ। বলে মাথা পিছু আয় কত? দেখেন আপনার এই আয় আছে কিনা। জুয়ার আকাতুল্লাহ 420, সোনিয়া 2720। দেখেন আপনার এই মাথা পিছু আয়টা আছে কিনা। আসলে বর্তমানে দেশের মাথা পিছু আয় হচ্ছে 2769 মার্কিন ডলার। লাস্ট রিপোর্ট মনে রাখেন, এইটা 2769 মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হচ্ছে 2769 মার্কিন ডলার, 2769 মার্কিন ডলার। ওকে, পরের কোশ্চেন। বর্তমানে এইটা দেখেন, এইটা পারার কথা। বর্তমানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? বর্তমানে প্রধানমন্ত্রী, আমরা জানি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন, কিন্তু গণভবন তো আর নাই। গণভবন কি হয়েছে? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণভবন কি হয়ে গেছে? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আমি তো শেষ করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিব। তাহলে গণভবন যেটা ছিল সরকার, প্রধানমন্ত্রীর যে বাসভবন, সরকারি বাসভবন, গণভবন যেটা ছিল সেটা কিন্তু এখন আর ব্যবহৃত হচ্ছে না। সেটা কিন্তু একটা জাদুঘরে রূপান্তরের কাজ চলমান। ঠিক আছে, জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর যেটা, জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে গণভবনটা জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে পরিণত করা হচ্ছে। তাইলে ওখানে তো আর বসবাসের সুযোগ নাই। তাহলে এখন প্রধানমন্ত্রী কই বসবাস করবে? প্রধানমন্ত্রী সরকারি বাসভবন হবে কোনটা বলেন? গণভবন? গণভবন তো বাতি। বঙ্গভবনে তো প্রেসিডেন্ট থাকে জানেন। তাহলে এরপর পদ্মা আছে আর যমুনা আছে, বলেন তো এর মধ্যে কি হবে? পদ্মা আছে আর কি আছে? যমুনা আছে। আমরা জানি যমুনা ছিল কি বাংলাদেশের এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তাহলে এই যমুনাই কিন্তু এখন কি হবে? বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রীর বাসভবন হবে কিন্তু যমুনা। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাসভবনই হবে যমুনা। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাসভবনই হবে যমুনা। ওকে, আচ্ছা, অনেক হয়েছে, 7:18 বাজে, অনেকে নামাজে যাবেন। আমরা আজকে আর কন্টিনিউ না করি। ভালো থাকেন সবাই। আর আমাদের হচ্ছে ফজর হবে না কাজা নামে একটা ক্লাস আছে, মানে সাহারি খাওয়ার পর শেষ করে দেন, আর এখন কেটে দেন। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ফজর হবে না কাজা ক্লাসে ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে তাহলে ক্লাসটা হবে। তাহলে শেষ করে দেন।